স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে। আমি আছি মোহন ইসলাম। আজ আমরা কথা বলবো গেল ১৬ বছরের তৎকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন, সে গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলন, সব মিলিয়ে আমাদের সাথে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমান ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। শুরুতেই একটু জানতে চাই, আমরা আসলে জুলাই মাস পড়লো, আমরা জুলাই আসলে প্রতি ২ বছর হলো ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আপনার উপস্থিতি ছিল এবং ভূমিকাও ছিল। জুলাই অভ্যুত্থানের দিনগুলো আসলে কেমন ছিল, ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষ যে দীর্ঘ সময়ে আপনার বাক স্বাধীনতাহীন ছিল, একটি ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার যে কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সর্বক্ষেত্রে যে একটি দুর্বিষহ জুলুম নিপীড়নের দিন ছিল, সেই দিনগুলো থেকে মুক্তির অভিপ্রায়ে বাংলাদেশের মানুষ একটি সুযোগ সন্ধানী সময়ের অপেক্ষা করতেছিল এবং আমার কাছে মনে হয় সেই সুযোগটি এসেছিল আপনার ২০২৪ সালের সেই জুলাইয়ের সময়। এবং দেখুন, সবচেয়ে বেশি বিরতিহীনভাবে রাজপথে থাকা এবং সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই দলের নেতাকর্মীরা আমরা 14, 18, 24-এ যে ধারাবাহিকভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হলো, আমরা একটা তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলাম যে কোন সময়। দেখুন, পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক সংগ্রামের সফল পরিসমাপ্তি অথবা কোনো গণঅভ্যুত্থানই আপনার রাতারাতি হয়ে যায় না। আজকের দিনে আমাদের অনেক সহযোদ্ধা বিপ্লবী তারা বলে যে মানে জুলাই হঠাৎ করে হয়ে গিয়েছে। আসলে ওনাদের বক্তব্যটি সঠিক না। আপনি লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির ইতিহাস দেখেন, ৪২ বছর সময় লেগেছে। আপনি জিম্বাবুয়ের রবার্ট মুগাবের ইতিহাস দেখেন, ২৭ বছর সময় লেগেছে। এরকম পৃথিবীর ইতিহাসে আপনার যে কোনো বিপ্লবে আপনার সেই যুগ যুগ সময় লাগে একটা সফল পরিসমাপ্তির দিকে যেতে। সেই ধারাবাহিকভাবে বাংলাদেশে এই আন্দোলনের যে মানে শ্রম, ঘাম, মেধা এবং সীমাহীন আপনার অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ্য করে এটি টেনে নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক মনে আরও কিছু সংগঠন বিএনপির সাথে ছিল এবং সেই দলের ভ্যানগার্ড যেটাকে বলে আর কি, জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের উপর দিয়ে সবচেয়ে বেশি জুলুম নিপীড়ন গিয়েছে। সুতরাং জুলাইয়ের যে প্রথম আপনার বেসিক্যালি এটি ৬ জুন, আমার যতটুকু মনে হয় ৬ জুন হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটা প্রতিবাদ হলো। আপনার যে 18-র যে পরিপত্র নিয়ে, এই ইতিহাস আমরা সবাই জানি আর কি। তারপরে আপনার ১লা জুলাই, ২রা জুলাই থেকে যে আন্দোলন শুরু হলো, এইটি অনেকে এখন সময়ের পরিক্রমায় অনেকে অস্বীকার করতে চায়, সেটা আমি মনে করব তাদের দৈন্যতা। কিন্তু আন্দোলনটি যদি আমরা যারা সম্মুখ সারির নেতা আছি এবং আমাদের ছাত্রদলের, আমরা তো কেউ কখনো আসলে লুকিয়ে রাজনীতি করিনি, গুপ্তভাবে রাজনীতি করিনি। আমাদের যারা কেন্দ্র থেকে হল পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীরই আসলে কম বেশি পরিচিতি রয়েছে। কাউকে জাতীয়ভাবে সবাই চিনে, কাউকে কম চিনে, বাট ছাত্রলীগ দেখলে চিনে ফেলবে এরকম আমাদের প্রায় সব নেতারই এরকম অবস্থা ছিল। সেই যৌক্তিক কারণে কিন্তু আমরা প্রথম দিকে যারা সমন্বয়ক ছিলেন তারা আমাদের সাথে বিরতিহীনভাবে যোগাযোগ করেছে। আমরা সব ধরনের সমর্থন প্রথম দিকে দিয়েছি। কিন্তু 15ই জুলাই মানে 7 জুলাই যে বাংলা ব্লকেট হলো, তারপরে ধীরে ধীরে যেটা এগিয়ে নিয়ে যাওয়ার যে অভিপ্রায়, সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা ছিল। কারণ যে যন্ত্রণা, সে যেই জাতাকল, সেটা তো আমরা পৃষ্ঠ হচ্ছিলাম। 15ই জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের উপরে যে নৃশংসভাবে ছাত্রলীগ হামলা করলো, তারপরে তো আপনার 16ই জুলাই জাতীয়তাবাদী ছাত্রদল, আপনার স্পষ্ট মনে থাকবে, আপনি দুঃসময়ে অনেক কাভারেজ দিয়েছেন যে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছিলাম নয়াপল্টনে, বিশাল একটি মিছিল করে তারপরে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে আমাদের যে মানে সরকার পতনের জন্য যে আন্দোলন এবং ওই আন্দোলনের সহযোগিতা এবং ছাত্রদল মাঠে থাকবে এবং ছাত্রদলই প্রথম ছাত্র সংগঠন যারা ওই সময় একদম প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এবং পরবর্তী দিনগুলোতে আপনার সেই 17-18 জুলাইয়ের ক্যাম্পাস শাটডাউন করে দেওয়া থেকে মানে ওই সময়ের যারা সমন্বয়করা ছিল, আমাদের বোনরা যে সেই স্লোগান দিচ্ছিল, আমার এখনও কানে বাজে আর কি। এবং
এই আন্দোলনের সমন্বয়ক প্যানেলের যারা প্রথম সারিতে আছে বা অন্যান্য যারা আছে একেবারে নিবিড়ভাবে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা মানে যত ধরনের উপকরণ দিয়ে পাশে থাকা যায়, আর্থিক সহায়তা, আপনাকে কয়েকটা ভিডিও দেখাতে পারবো যে স্কুল ড্রেস পরা শিক্ষার্থী, কলেজ ড্রেস পরা, তার মধ্যে আমি নিজে আমি ছিলাম এবং আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে তাদেরকে যদি ছাত্রলীগ বা ফ্যাসিস্টের কেউ হামলা করে সেটাকে কীভাবে প্রতিরোধ করা যায়। এখন জুলাই গণঅভ্যুত্থানের এখন যে ইতিহাস চর্চিত হচ্ছে সেটার একটি দিক রয়েছে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে যেই ফুটেজগুলি সামনে এসেছে সেই ফুটেজ নিয়ে আমরা কথা বলি, কিন্তু অনেক কিছুই অগোচরে যেগুলি রয়ে গিয়েছে, যেগুলি ক্যাপচার্ড হয় না, সেই রিস্কগুলি যারা নিয়েছে সেই বীরদেরকেও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সালাম জানাতে চাই। যে নিশ্চয়ই সেই অগোচরের কথাগুলো আজকে জানতে চাচ্ছি। আসলে এটা আমরা সবাই জানি, বাংলা ব্লকেড 15 তারিখ হামলা, 16 তারিখ ঢাকা আপনার আবু সাইদের হত্যা, ওয়াসিম আকরামের হত্যা, তারপরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধ, আমরা সব জানি, কিন্তু একটু অগোচরের কথা জানতে চাই। আপনারা ছাত্রদল 142 জনের মতো আপনাদের শহীদ হয়েছে ওয়াসিম আকরাম সহ। আপনারা যখন সারা দেশে এই আন্দোলনটাকে সুসংগঠিত করছিলেন তখন তো ইন্টারনেট বন্ধ, এবং আপনাদের উপজেলা থেকে শুরু করে গ্রাম, ওয়ার্ড, সব জায়গায় যে প্রোটেস্ট আপনাদের ছাত্রদলের নেতারা, আপনাদের যোগাযোগটা কীভাবে হয়েছিল? দেখুন, আপনি মনে করেন এই একটি 71 টেলিভিশন অফিসে যদি আপনি অফিস সম্পর্কে তেমন এই ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন, আপনাকে হুট করে যদি বসিয়ে দেওয়া হয়, আপনার এটা সময় লাগবে। কিন্তু এই যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে গ্রেপ্তার এড়িয়ে কিভাবে আন্দোলন করা যায়, আপনার এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নর্মাল নাম্বার কোন পর্যায়ে খুলতে হবে, কোন পর্যায়ে বন্ধ রাখতে হবে, এইটা জুলাইয়ের আগে ছাত্র দলের চেয়ে আর কেউ ভালো জানতো না। যখন আপনার বারবার ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল, সেই অবস্থায় করণীয় কী, কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেইটির তো পূর্বাভিজ্ঞতা আমাদের ছিল। 14, 18, 24 এবং 28 অক্টোবরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদেরকে যখন ওই যে বলতো আর কি হাসিনার পেটোয়া বাহিনী যে চিরুনি অভিযান, সেই চিরুনি অভিযান থেকে চিরুনি অভিযান উকুন যেভাবে বেছে বেছে বের করে সেভাবে আমাদেরকে বের করবে। আপনার স্পষ্ট মনে আছে যে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া বেনজির, সে বলেছিল যে টোকায় নিয়ে আসবো। সেই টোকানো থেকে কিভাবে নিজেদেরকে দূরে রেখে তারপরে আন্দোলনের সচল রাখা যায় আন্দোলনকে, সেটি তো ছাত্র দলের চেয়ে অপর কেউ বেশি জানতো না। সুতরাং আমাদের সেই অভিজ্ঞতার শতভাগ আমরা কিন্তু জুলাই যখন ইন্টারনেট শাটডাউন করা হয়, আপনার নেট বিচ্ছিন্ন করা হয়, তখন কিন্তু আমরা এই যে সমন্বয়ক সহ যারা আছে বা যারাই আন্দোলনের স্টেক ছিল নানানভাবে পিছন থেকে অনেকে কাজ করেছেন। আপনি যেরকমের আপনি এই ক্যামেরার সামনে কেউ আছে, পিছনে কিছু মানুষ থেকে যায়, তাদের গল্প সারা জীবনই অজানা থেকে যায়। তো সেই গল্পে এরকমের অনেক শ্রেণী পেশার মানুষের সংযুক্তি ছিল। যেরকম আপনি একটা ফাউন্ডেশন তৈরি করতে হলে নানান পর্যায়ে নানান মানুষের আপনার একাধিক রকম মিস্ত্রিও লাগে না। যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনাদের এখানে ঢাকায় বা বিভাগীয় শহরগুলোতে সমন্বয়করা ছিল, আন্দোলন জোরালো ছিল, সমন্বয়করা ছাত্রদলও ছিল। আমরা দেখেছি যে দেশের 465টা উপজেলাতে কিন্তু সেই আপনার আন্দোলন হয়েছে, সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই উপজেলার ছাত্রদলের নেতা বা ওয়ার্ড ছাত্রদলের নেতারা আপনারা কীভাবে মেসেজ পাঠিয়েছেন, নির্দেশনা কীভাবে দিয়েছে? ওই যে নির্দেশনার কথা যেটি বললাম, যে আমরা এর আগের যে অভিজ্ঞতাগুলো সেগুলি আমাদের যে বিভিন্ন হিডেন গ্রুপ রয়েছে প্রযুক্তির মাধ্যমে দিয়েছেন তখন নির্দেশনা। ডেফিনেটলি প্রতিনিয়ত আপনি যখন যখন 6 জুন যখন রাজু ভাস্কর্যের কথা উল্লেখ করলাম, আমাদের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আজকে বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি পরের দিনে আমাদেরকে নয়াপল্টনে নিয়ে বসেছেন যে করণীয় কি, এই আন্দোলনটি যে শিক্ষার্থীরা শুরু করলো, ক্যাম্পাসের অবস্থা কি, কারা কারা এখানে কাজ করতেছে, কিভাবে এটি এগিয়ে নিয়ে যায়। কারণ যার যেখানে ঘা তার সেখানে হাত, একটা কথা আছে না? তো আমাদের তো ঘা তো বেশি ছিল, আমরা তো ক্ষত নিয়েই চলতেছিলাম। সুতরাং সেইটাকে লুফে নেওয়ার জন্য আর কি যত রকম চেষ্টা লাগে সেটা তো আমরা করেছি। তো এই একেবারে ওয়ার্ড ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কিভাবে আন্দোলনের নির্দেশনা দিতে হয়, কিভাবে আন্দোলন পরিচালনা করতে হয়, গণতান্ত্রিক আন্দোলনের ধাপে ধাপে আমরা দেখেছি যে 14তে জামাত শিবির আমাদের সাথে মাঠে ছিল, 18তে তাদের অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখেছি, ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন দেখেছি। কিন্তু ছাত্রদল বা বিএনপি কিন্তু আপনি কোনো সময় আন্দোলন থেকে ফিরে আসেনি। আপনি যদি আন্দোলন বলতে আমাদের মিছিল, মিটিং, সমাবেশ, হরতাল, অবরোধ এবং
নানান রকম জনসংযোগ বাড়ানো, আমরা আন্দোলনের মধ্যেই ছিলাম, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন যে দুঃসময়ে বিএনপি বিভাগীয় সমাবেশ দিয়েছে, আমরা বরিশাল অঞ্চলে দেখেছি মানুষ মানে কি বলে কলা গাছ কেটে তারপরে সেই কলা গাছ দিয়ে নদী সাঁতরিয়ে তারপরে প্রোগ্রাম এসেছে। 2 দিন 3 দিন আগে মানুষ সেই প্রোগ্রামে এসে সেই মাঠেই মানে শুয়ে থেকেছে, আপনি ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে। যে এই যে বিরতিহীন চেষ্টা, আমি যে বললাম না যে একটা বিপ্লবের সফল সমাপ্তি কখনো, সুতরাং সেই অভিজ্ঞতা আমাদের ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের আতুরঘর বা সেই আন্দোলনটা শুরু হয়েছিল এবং আপনি তখন আপনাদের কমিটি মাত্র শুরু করলো সাংগঠনিক সম্পাদক পদে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের কেমন আপনার সাথে যোগাযোগ ছিল এবং যারা সমন্বয়ক ছিলেন মানে সামনের দিকে নাহিদ বা হাসনাতরা, তাদের সাথে আপনাদের সেই সময়ে সমন্বয়টা কেমন ছিল? প্রত্যেকের সাথে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের সাথে এখন ওনারা স্বীকার করেন, আপনার ওই দেখা গেছে কোথাও কোন টেলিভিশন টক শোতে দেখা হলে অফ দ্য রেকর্ড, ভাই আপনি এই করছেন সেই করছেন, কিন্তু অনেকে দেখি যে সামনে অস্বীকার করার একটা প্রবণতা থাকে। কিন্তু এটি তো বাংলাদেশের মানুষ বুঝে যে ঢাকায় আমি সবসময় বিএনপি এরকমই একটা দল, এবং আমরাও এই আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন এবং যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যৌক্তিক কারণে আমাদের সেই প্ল্যাটফর্মে আমরা যুক্ত হইনি আন্দোলনটাকে আসলে সফল পরিসমাপ্তির জন্য, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। হ্যাঁ, এবং কৃতজ্ঞতা রয়েছে বলেই আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা অনেকে তাদের পদস্খলন হয়েছে, তারা নৈতিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হলেও আমরা সেটি কিন্তু মানে যে ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমরা তারা ভালো থাকুক সেটি চেয়েছি। যেটি আপনি বললেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছি, ওই সময় আমি যখন বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আপনার নাহিদ, সার্জিস, এরা সবাই, আক্তার টাক্তার সবাই, হ্যাঁ, কারণ এরা তো আপনার ছাত্রশক্তি করতো এবং অনেকের সাথে নিবিড়ভাবে যোগাযোগ ছিল। আপনার বিশেষ করে আপনার এরা তো ম্যাক্সিমামে নূরের সাথে ছিল, নূরের সাথে আমার খুব ভালো আপনার বন্ডিং সবসময় ছিল, কখনোই কোনো খারাপ সম্পর্ক ছিল না। নূর 28 অক্টোবরের প্রেক্ষাপটে যখন আমি পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হই, সেই যে বক্স কালভার রোডে দেখবেন যে আমাকে যে ফুটেজ দেখিয়ে কাউন্টার টেরোরিজম তখন ব্রিফ করছিল, সেই ফুটেজের প্রত্যেকটা জায়গায় নূর এবং আমি একসাথে, নুরুল হক নূর। এবং বেসিক্যালি ওই দিন যে মামলাটা আমি খেয়েছিলাম, একটু এখানে আমি বলিনি, সেই ঘটনায় আসলে নূর আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমাদের উই শুড মেক এ এক্সিট পয়েন্ট, সে যেখানে চারদিক থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ঘিরে ফেলেছিল, সেই এক্সিট পয়েন্ট তৈরি করতে গিয়ে সংঘর্ষটি হয়েছে। সুতরাং এই নূরের সাথেই কিন্তু এই বিপ্লবের অনেকে নুরুল হক নূরের সাথে একদম সম্মুখ সারের ম্যাক্সিমামে নুরুল হক নূরের সাথে ছিল। সুতরাং আমাদের সাথে আগেই কানেক্টিভিটি ছিল সেই জায়গা থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দায়িত্ব পালন করেছি, একদম প্রথম সারির সব সমন্বয়কের সাথে নিবিড়ভাবে যোগাযোগ ছিল এবং তারা আপনার ওই সময়ে একটি বিপদ থেকে বাঁচার জন্য, একটি বিপদ থেকে জাতিকে উদ্ধার করার জন্য যে সহমর্মিতা, যে সহানুভূতি, একে অন্যের জন্য এগিয়ে আসা, সেটা ছিল। অথবা সুসময় অনেক সময় অনেক কথা বলে থাকে, সেটা ছিল। এবং আমরা সব সময় কীভাবে এগিয়ে নিয়ে যায় সেরকম আলোচনা হতো এবং সেই অনুযায়ী আমরা কর্মকৌশল নির্ধারণ করেছি এবং ওই এরকম সকলের সহযোগিতায় একটি সফল আন্দোলন সফল হয়েছে। অভ্যুত্থান নিয়ে আমার সর্বশেষ প্রশ্ন যেটি হচ্ছে, আমরা তো গণ অভ্যুত্থান বলতে আমরা সাধারণ মানুষকে দেখেছি, সেখানে বিএনপি, জামায়াত, ছাত্রদল, শিবির বা সমন্বয়করা ছিল। এমনকি আপনাদের সাথে ঘটেছিল যে ধরেন যোগাযোগের বিষয় বলছিলাম, কোনো স্যাটেলাইট ফোন ব্যবহারের কারো থেকে কোনো সাহায্য নেয়, সেটা দেশি বিদেশি হতে পারে বা আমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, আপনাদেরও থাকতে পারে। আমি বলছি যে আসলে কোনো এম্বাসি থেকে কোনো ধরনের সহযোগিতা কি আপনাদেরকে করা হয়েছিল কিনা তখন? এগুলো আসলে টেলিভিশনে বলার বক্তব্য না। আপনি একটি গণঅভ্যুত্থান সফল করতে এটি তো আপনি ইচ্ছা করলে সফল হবে না, এটি সময় বলে দেয় এবং সেটি সময় বলে দিয়েছে। এইখানে আপনি যদি সাগরের মধ্যে পড়ে যান, সেই জায়গা থেকে আপনি বাঁচার জন্য আপনি খড়কুটো যাই পান না কেন, সে অবলম্বনকে আপনি আঁকড়ে ধরবেন এবং সেটি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করেছে। সেখানে যারা গণতন্ত্র মনা দেশ এবং প্রতিষ্ঠান বলেন, ব্যক্তি বলেন, আপনি সংগঠন বলেন, আপনাকে যদি আমি একদম শর্ট করে বলি, দেখেন মোশাররফ করিমকে কি আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে কোনো সুযোগ সুবিধা নিতে? আপনি দেখেননি। এরকম অনেক শিল্পীরা রয়েছে, তারা কেন রাস্তায় নেমেছিল? বিবেকের তাড়নায়। কারণ 132 জনের মতো সরকারি হিসাবে শিশু এবং 4 বছরের রিয়া গোপ সে বাসায় খেলতেছিল,
তার বুকে কিন্তু গুলি লেগেছে। সুতরাং আপনি তো যাদের বিবেক ছিল, যারা মনে করেছে যে না এই মুহূর্তে আর ঘরে থাকা যায় না, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সম্মানিত শিক্ষকের আমি গতকালকেও গাড়িতে বসে সেই আবৃত্তিটি শুনতেছিলাম এবং উনি একটা পর্যায়ে বলেছেন যে যে এখন আর উনি বক্তব্য দিয়ে বা কথা বলে বোঝাতে চাচ্ছেন না উনি নবারুণ ভট্টাচার্যের সেই এই মৃত্যু পতাকা আমার দেশ না সেটা বলে একটা পর্যায়ে উনি কেঁদে দিয়েছেন। এই যে আপনার ভিতরে মনুষ্যত্ববোধ, এই মনুষ্যত্ববোধ যখন জাগ্রত হয়েছে যে আমার সন্তানদেরকে এরকম পাখির মতো গুলি করতেছে, একজন পুলিশের সাব ইন্সপেক্টর তার সন্তানকে, যে একটা ছেলে পড়ে গিয়েছে তাকে তার বন্ধু সরিয়ে নিচ্ছে, সেই অবস্থায় বারবার গুলি করতেছে এবং সে ঢাকা মেডিকেলের মর্গে এসে বলেছে যে একজন মানুষকে মারতে কত গুলির প্রয়োজন হয়। আপনি আশাবুল ইয়ামিনের কথা আপনার মনে আছে? সেই ইয়ামিনকে আপনি মানে আন্দোলনের মধ্যে গুলি লাগে না, তাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে আর্মার্ড কারের উপরে উঠিয়ে তারপরে গুলি করে তার লাশটাকে কিভাবে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। এই ঘটনাগুলি দেখার পরে যদি কেউ ঘরে বসে থাকে এবং ওই সময় সরকারকে আপনার সহযোগিতা করে, সে মানুষের পর্যায়ে পড়ে না। যার কারণেই তো আমাদের তখনকার সেনাপ্রধান এখনও তিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি বলেছেন যে আর বেশি কাদালে উড়াল দিবে আকাশ। এগুলি কেন বলেছে? সে তো হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিল। কেন বলেছে? কারণ তার ভিতরে মনুষ্যত্ববোধটা তখনও জাগ্রত ছিল, মরে যায় নাই। এই কারণে সারা দেশের মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। এইখানে তো আপনি প্রথম যেদিন ওয়াসিম মানে আবু সাইদ শাহাদাত বরণ করলো 16ই জুলাই, তার 1-1.5 ঘন্টা পরে অসীমের ঘটনা আমরা শুনলাম, ছাত্রদলের চট্টগ্রাম কলেজের নেতা। এরপরে একটার পর একটা মৃত্যু সংবাদ আসতেছিল, কিন্তু আপনি পরিসংখ্যানটি শেষের দিকে যান না। এই আন্দোলনে সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে শ্রমিকরা। তো কোনো শ্রমিক কি বিসিএস ক্যাডার হওয়ার জন্য রাস্তায় নেমেছিল? এই আন্দোলনে যে পেশাজীবী মারা গেছে, 10 জন সাংবাদিক মারা গিয়েছে, এই আন্দোলনে যে চিকিৎসক মারা গেছে, অর্থাৎ এই যে পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে সকল শ্রেণী পেশার মানুষের। আমাদের যে মা আপনি সেই 2তলা 3তলা থেকে পানি দিচ্ছিল, যে যার যা ছিল, একটা দেশের গণ আন্দোলন যেভাবে রূপ নেয় ঠিক সেই ভাষায় সেই শব্দ চয়নের মধ্যে যাওয়ার কারণেই তো এটি গণ অভ্যুত্থান আমরা বলি। সুতরাং এইখানে ছাত্রদল কি করেছে, সমন্বয়করা কি করেছে, পলিটিক্যাল পার্টি কি করেছে, গতকালকেও তার একটা মানে কথা বলেছে, এইখানে একটা সময় এগুলির কোনো মানে এগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এগুলি গণমানুষের আন্দোলন হয়ে গেছিল। ছাত্রলীগের অনেক আমরা দেখেছি যে আপনার ছোট ছোট পদে আছে, ওরাও তো দেখা গেছে যে পদত্যাগ করে আন্দোলনে যোগ দিয়েছে। আপনি এই যে মানে শিল্পীদের উদাহরণ দিলাম, তারা সবাই রাস্তায় কেন নেমে এসেছে? এই সুতরাং এইটি দেশের জন্য, দেশের মানুষের কথা বলার অধিকারের জন্য, আপনার বেঁচে থাকার জন্য। আপনার মনে কি আছে যে সেই আপনার 2020 সালে আপনার লেখক আহমেদ কবির কিশোর এবং মুস্তাক সাংবাদিক তাদেরকে যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে নিল, তারপরে 9 মাস কারাগারে থাকার পরে তার সেই রহস্যজনক মৃত্যু হয়েছে লেখার কারণে। আপনি লিখতে পারতেছিলেন না, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং মুস্তাক একটি ব্যাংকের ইস্যু নিয়ে। হ্যাঁ, এই যে আপনি লিখতে পারতেছিলেন না। এই দেশে একজন প্রথম মানে এই যে সাগরুনি দম্পতি, তারা প্রথম শ্রেণীর সাংবাদিক ছিল। মেহরুন রুনির সে কত রিপোর্ট আমরা দেখেছি। আমন ভাই, এটা কিন্তু যে একদিনে হলো বা জুলাই আসলো, শেখ হাসিনা আপনাদেরকে হত্যা করলো, জনসাধারণকে হত্যা করলো, বিষয়টা তো এরকম না। 2009 সালের পরে আপনি বিডিআর ম্যাসাকার দেখেন, আপনি শাপলা ম্যাসাকার দেখেন, ছাত্রদল বিএনপির কত শত নেতাকে হত্যা করা হয়েছে, আপনার নূরে আলম থেকে শুরু করে শাওন, সুমন ভাই থেকে শুরু করে নূরে আলম চৌধুরী। তো সেই সময় আসলে জনগণের এই স্বতঃস্ফূর্ততা কি, এটা তো একদিনে হয়নি, সেই দিন থেকে শুরু হয়ে গিয়ে সেটা 2024 সালে সেটার বিস্ফোরণ হলো। ডেফিনেটলি আপনাকে বলি, আপনি যেটি বললেন 2008 সালের 29 ডিসেম্বর হাসিনা সরকার ক্ষমতায় আসে। তার আপনি 2009 সালের 25-26 ফেব্রুয়ারি এদেশের আমাদের গৌরবের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর যে কতজন 57 জন আপনার সূর্য সন্তানকে নির্মমভাবে হত্যা করা হলো, 74 জন ছিল। এরপর থেকে আপনি হাসিনার পতন পর্যন্ত আপনার প্রত্যেকটা এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সময় ছিল না যে আপনি ধারাবাহিকভাবে 2010 সালের আপনার সম্ভবত জুন মাসে আমাদের চৌধুরী আলমকে উঠিয়ে নেওয়া হলো, ঢাকার অন্যতম জনপ্রিয় কমিশনার। সেই চৌধুরী আলমের খোঁজ কোথায়? সেই চৌধুরী আলমকে নিয়ে আমরা মাসের পর মাস আমরা মিছিল মিটিং আন্দোলন করছি। আমাদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, তাকে তার ড্রাইভার সহ উঠিয়ে নেওয়া হলো। এরকম শুরু করতে করতে আমাদের প্রায় 750
নেতাকর্মী। দেখুন মানুষের মনে এরকম একটা কথা আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল, এরকমের নিপীড়ন আপনি জমা হতে 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 পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ জুলাই গণঅভ্যুত্থান। আপনি আমাদের নিজামুদ্দিন মুন্না বিমানবন্দর থানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক, তার বাবার সাথে একই ব্যবসা প্রতিষ্ঠানে সে বসেছিল, একদম পোশাক পরিহিত র্যাব তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার সময় তার বাবা, একজন বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য কত কী করে না, তার সামনে থেকে নিয়ে আসছে। সেই নিজামুদ্দিন মুন্নাকে নেয়ার পরে আপনি তখন বেনজির ছিল র্যাবের সম্ভবত চিফ, নেয়ার পরে তার বাবা বহু ধর্ণা দিয়েছে, শেষ পর্যন্ত হাসপাতাল, আপনার থানা, গারদ, এইটা সেইটা, জেলখানা, যে জায়গা আছে পাগলা গারদ, সব জায়গায় খুঁজতে খুঁজতে নিজের সন্তানকে নিয়ে গেছে একজন, তারা স্বীকার করে না। শেষ পর্যন্ত তার বাবা আপনি হঠাৎ করে একসময় দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনি বাবার সামনে থেকে সন্তানকে নেওয়া, সন্তানের সামনে থেকে বাবাকে নেওয়া। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের 4 জন ছাত্রনেতা, সূত্রাপুরের আমাদের সেই সেলিম রেজা পিন্টু থেকে শুরু করে, এই যে আপনার পাশে আপনার তেজা কলেজের আমিরুল ইসলাম জাকির, আপনার তরিকুল ইসলাম ঝন্টু, এই যে আমি যাদের নাম বলতেছি এরকমের শত শত নাম বলা যাবে, যে যাদেরকে আপনি এখন পর্যন্ত তারা তার মায়ের বুকে ফিরে আসে না। আমরা তো বাংলাদেশে বসতে পারতেছি, কথা বলতে পারতেছি, চলতেছি, তো এই রকমের ধারাবাহিকভাবে গুম খুন হত্যা থেকে শুরু করে আপনি শাপলা চত্বরের ঘটনায় যান না, সেই শাপলা চত্বরের পর থেকে আপনি এই নিরাপদ সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, আপনার 28 অক্টোবরের ক্র্যাকডাউনে, 14-র ক্র্যাকডাউনে, 18-র ক্র্যাকডাউনে, এই যে মানুষের একটা দুর্বিষহ অবস্থা হয়ে গিয়েছিল। আপনি একজন মানুষ, সে সংবাদপত্রে লিখবে, সেজন্য গ্রেপ্তার হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার হচ্ছে, সে কথা বলতে পারবে না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরা, আপনি 15 মাস জেল খাটছে শুধু একটা কথা বলার কারণে। আমি জেলখানে একজনের সাথে আমার পরিচয় হলো, আপনার টাঙ্গাইলের এক ভাই, দেখি আপনার কয়েদির পোশাক পরা, যখন আপনার চূড়ান্ত রায় হয় তখন একটি কয়েদির পোশাক পরিয়ে দেওয়া হয়। ওনার নামটা আমার এখন মাথায় আসতেছে না। আমি বললাম যে আপনার কোন মামলা সাজা হয়েছে, উনি বললো যে 18 নির্বাচনের পরে, সেই যে নিশিরাতের নির্বাচন হলো আপনার 30 ডিসেম্বরের, রাশেদ ভাই 18 নির্বাচনের পরে একজন একটা পোস্ট দিছে যে নিশিরাতের নির্বাচন হয়েছে, সেটাকে শেয়ার করছে শুধু উনি। অনেক মানুষ তো অনেক সময় আসছে অনেক জিনিস, এটার কি মানে ফলাফল হবে সেটা না বুঝে অনেক সময় শেয়ার করে। মানুষ তো আসলে সবাই তো সব কিছু বুঝে না, সেই কারণে তাকে 7.5 বছরের কারাদণ্ড দিয়েছে এই দেশের আদালত। এবং তখন যখন আমার সাথে দেখা হয়েছে আপনার ভিতরে, তখন তার 2.5 বছর চলে। শুধু আপনি একটি ফেসবুকে একটি চাপ দিয়েছেন শেয়ার বাটনে, যার কারণে ওই লোক রাশেদ টাঙ্গাইলের 2.5 বছর ধরে জেলে আছে। এই ধরনের একটি আপনি কণ্ঠ চেপে ধরা মানুষের, এই ধরনের একটি বাংলাদেশ থেকে মুক্তির নেশায় মানুষ ছিল। কিন্তু তখনও আমি আজকে বলতে হয় যে আপনি 71 টেলিভিশনে বলতেছি, তখনও যারা আপনার এই ফ্যাসিস্টকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ দিচ্ছে, তারা আজকে অনেক বড় বড় এখনও কথা বলতেছে। এই তারেক রহমান এবং তার সরকারের যে উদারতা, মানবিকতার ফলশ্রুতিতে তারা এই জায়গায়, আপনি আওয়ামী লীগকে কল্পনা করে দেখেন যে এত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগের বিপরীতে কেউ এই হত্যাযজ্ঞ করতো এবং আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা থাকতো, তাহলে দেশে কী হতো? আমার কাছে মনে হয় যে আপনি এই যে 132 শিশুকে হত্যার সময় আমাদের ইয়ামিনকে যেরকমের আর্মার্ড কার থেকে গুলি করে ফেলে দিয়েছে, আমাদের মুগ্ধ যখন পানি পানি বলতেছিল, যখন তার গুলির পরে নিষ্প্রাণ হয়ে গিয়েছে, আমাদের যে এই রকমের ছাত্রদলের ওয়াসিম আকরাম যে ঘোষণা দিয়ে গিয়েছে যে চলে আসুন 16 শহর, সেই থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত এই যে শত শত মায়ের, হাজার হাজার মায়ের বুক খালি করা হলো, ঠিক আছে, এই রিয়াগোপের বুকে যখন গুলি লেগেছে, সেইটা যেই মেহেরাজপুর শাহনদের অথবা অন্য যারা আছে তাদের হৃদয়ে লাগে না, সেইটার প্রতিবাদ না করে সেই ভয়াবহ দানবকে আপনার সেফ জোনে নেওয়ার জন্য যারা ন্যারেটিভ দেয়, তাদেরকে যদি সরকার অথবা কোনো দল কেউ সেভ এক্সিট দেয়, আমার কাছে মনে হয় সেটা পরবর্তীতে বুমেরাং হবে। কারণ সেটা তো আপনাদের সংসদ সদস্য একজন আছে আপনাদের দলীয়, আমি যদি ভুল না করি, টকশোতে আমরাও শুনেছি যে নীলুফার চৌধুরী মনি আপা, তিনিও জুলাই নিয়ে যেই বক্তব্য দিয়েছেন, পরবর্তীতে তিনি সেটাকে শুধরিয়েছেন বা বলেছেন ভুল বক্তব্য প্রচার করা হয়েছে, সেটাও আপনাদের কাছে কেমন মনে হয়েছে? না, মনি আপার বক্তব্য যেটি শুনলাম যে উনি মানে ওই সময় আপনার ব্রিফ মানে ইনে ব্রিফ বলেছেন, পরবর্তীতে তার শব্দ চয়নগুলি তিনি ডিটেলস ব্যাখ্যা করেছেন। আমি ওই বক্তব্যে যেতে চাই না, আমার বক্তব্য খুব ক্লিয়ার যে এই যে হাসিনার মানে দানবীয় ফ্যাসিজমের সময় যারাই সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, আপনি
কুকর্মে সহযোগিতা করবেন, অপরাধের পক্ষে ন্যারেটিভ দিবেন। আপনি যখন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে, আপনি বলবেন যে আমি শিল্পী, আমি সাংবাদিক, অথচ আপনি আওয়ামী লীগ। আপনি মনে করেন যে আওয়ামী লীগের দানবীয় শক্তিকে টিকিয়ে রাখতে চাচ্ছেন, আপনাকে কিছু বললে আপনি খেলোয়াড়, আপনি লেখক। আরে ভাই, এইটা প্রত্যেকেই তো সমাজের কোনো না কোনো পেশায় আছে। তাহলে কি আপনি মানে এই লাইসেন্স আপনাকে দেওয়া হয়েছে নাকি কেউ, যে আপনি শিল্পী হলে, আপনি সাহিত্যিক হলে, আপনি লেখক হলে আপনি অপরাধ করতে পারবেন? সেটা তো কথা বলা হয় না। সুতরাং যেই বিবেকের কথা তারা বলে, এই ধরনের একজন ইতিহাসের নিকৃষ্টতম খুনি, যিনি মানুষের রক্ত দেখলে যার ভালো লাগতো, আমরা সেই মতিউর রহমান রিন্টুর বই থেকে দেখেছি, থেকে শুরু করে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তিনি আপনার যখন ফোনে কোনো নেতাকর্মীদেরকে নির্দেশনা দেয়, ন্যূনতম অনুশোচনাবোধ, ন্যূনতম অনুতপ্ত হওয়ার মানসিকতা হাসিনা থেকে শুরু করে তার কোনো আওয়ামী লীগের কর্মীদেরকে দেখেছেন? সে এখনও বলতেছে যে আপনার উকুনের মতো বেছে বেছে বের করবে। কতটা জঘন্য এবং বিকৃত মানসিকতার। এবং এই মহিলা বাংলাদেশে এত বছর রাষ্ট্র পরিচালনায় ছিল, এরা দিস ইজ কোয়াইট আনবিলিভেবল। এখন পর্যন্ত তাদের ভিতরে কোনো ধরনের কোনো অনুতপ্ত নয়, এবং আমাদের শহীদদের, আমাদের ভাইদের এই রক্তকে নিয়ে তারা ভিন্ন ন্যারেটিভ দিচ্ছে যে এইটা নিজেদের কেউ করছে। সেই ন্যারেটিভের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের স্থিতিশীল স্বার্থে অনেক কিছু আমরা সহ্য করি, কারণ আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল। কিন্তু আপনি সীমালঙ্ঘন করবেন না। বাংলাদেশে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এটার বিচার হতে হবে। কেউ যদি মনে করে যে কোনো বাপদাদার শক্তি এসে হাসিনাকে ফেরত দিয়ে যাবে এবং আওয়ামী লীগ আবার কোনো ধরনের বিচার ছাড়া এই দেশে ব্যাক করবে, টোটালি মূর্খ। এই মূর্খরা আসলে না বুঝে লাফাচ্ছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে এবং এর সাথে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে হবে। আর না হলে বাংলাদেশে আর কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এই ধরনের অপরাধ করার পরে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে বাংলাদেশে আইন বলতে কিছু থাকবে না। এই দেশের কোনো ধরনের জুডিশিয়ারি থাকবে না, কিচ্ছু থাকবে না। সুতরাং বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের মধ্যে যারা অনেক আছেন বিবেকবান, আমার কাছে মনে হয় এখনও আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যাদের যারা এই অপরাধগুলি করেছে তাদের শাস্তি হওয়ার আগে দয়া করে কোনো ন্যারেটিভ দিতে আসবেন না। তাহলে এবং আমি আপনার বক্তব্যটা শেষ করতেছি যে এই আওয়ামী লীগ মানে এই দানব, এরা আবার ফিরে আসবে, এটা মূর্খের চিন্তা। আমরা বিশ্বাস করি যারা অনেক সময় ঝটিকা মিছিল করে যে স্লোগান দেয় না, যে কি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরাও বিশ্বাস করি যে শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, তবে হাসিনা আসামি হিসেবে আসবে, আসামি হিসেবে আসবে, এবং তখন বাংলাদেশের মানুষ আসবে। এর কোনো বিকল্প কোনো শব্দ চয়ন আমাদের কাছে নাই। শাওনের ইস্যু নিয়ে বললেন, আসলে এটা তো আপনারা আপনাদের জায়গা থেকে একটা দাবি রাখতে পারেন, কিন্তু একটি বিষয় বিএনপি বা এই সরকার বা যারা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা এই খুনি দলের বিরুদ্ধে আপনি যেভাবেই দেখেন না কেন, তাদের মধ্যে কি বুদ্ধিজীবী বা নেগেটিভ উৎপাদন করতে পারে সেই সংখ্যক মানুষের সংখ্যা কম, যে কারণে তারা নেগেটিভ উৎপাদন করছে এবং সেটা দিতে পারছে, বাট বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবীরা রয়েছে তারা নেগেটিভটা উৎপাদন করতে পারছে না, বা বুদ্ধিজীবী সংখ্যাটা এমনই কম যে এটা ওই পর্যন্ত যাচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের কাছে কোন বুদ্ধিজীবী কি বলল বা কালচার, আমি কালচারাল অ্যাক্টিভিটিজ কি বলল, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন টু এনিথিং টু আস। আমাদের কাছে বক্তব্য একটাই, যারা খুনি তাদের বিচার হতে হবে। সে সাংবাদিক হোক, সে বুদ্ধিজীবী হোক, সে কুলি কেরানি যাই হোক না কেন, অথবা সে মেহের আফরোজ শাওন হোক, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার হতে হবে। এবং এটাকে যারা প্রমোট করেছে তারাও শাস্তির আওতায় আসবে ইনশাল্লাহ, সেটা আজকে অথবা কালকে হোক। এবং কেউ যদি মনে করে যে এই ধরনের কোনো শিল্পীর বেশে, যেটা আমরা দেখেছি 5 তারিখের পর বহুত বেশে আওয়ামী লীগ আবার ব্যাক করতে চেয়েছে, কোনো বেশে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ ইনশাল্লাহ বাংলাদেশে নেই। একটি বিষয় ফেসবুকে খুব দেখা যায় যে যারা এই নেগেটিভ উৎপাদনকারী কিংবা ওই দলের সাথে তাদের কিছুটা সম্মত আছে বা মিল রয়েছে, তারা একটা বিষয় এস্টাবলিশ করতে চায় যে এখন বিএনপি সরকার ভালো শুরু করেছে, বাট ইউনূস সরকার খারাপ, ইউনূসের জন্য ওই গণ অভ্যুত্থানের অনেক কিছু হয়েছে, এই ধরনের একটা নেগেটিভ বা এই ধরনের একটা কথা বলতে চায়। সেই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়, কেমন লাগে আসলে? দেখুন, প্রফেসর ইউনূস উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। আপনি একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনার দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠানই একদম দুমড়ে মুচড়ে পড়েছিল। সেখান থেকে ওনার মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব উনি কিন্তু
মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য লালায়িত ছিলেন বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেও ডক্টর ইউনূসকে বিশ্বব্যাপী চিনতেন, জানতো। সুতরাং আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এরকম একটি দুঃসময় উনি জাতির কাণ্ডারি হিসেবেই ছিলেন। এবং ওনার শাসন আমলে আপনার যেহেতু একটি মাৎসনায় পরিস্থিতি থেকে, একটি বিশৃঙ্খল পরিস্থিতি থেকে, একটি গণঅভ্যুত্থান পরবর্তী ভেঙে পড়া অবস্থা থেকে উনি দায়িত্ব নিয়েছেন, এইখানে যে অল্প সময়ে উনি একেবারে সূক্ষ্ম সুচারী রূপে আপনাকে একেবারে উন্নতির স্বর্ণশিখরে দিয়ে যাবে, এটা ভাবা একটা ভুল ধারণা আমার কাছে মনে হয়। কিছু ভুল থাকতে পারে। সেই সময়ে উনি আপনার অনেক সমন্বয়ক নামে অনেক কিছু দেখেছি, অনেক কিছু নামে ব্যক্তিগতভাবে যারা এই সমস্ত অপরাধে জড়িত আছে তাদের বিচার হবে। কিন্তু সেই কারণে যে প্রফেসর ইউনূসের আমলে এত কিছু হয়ে গিয়েছে এবং এইটি খুব খারাপ শাসনামল ছিল, এইটি আমার মনে হয় যে একটা আওয়ামী ন্যারেটিভের একটা এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, সুতরাং সেটিকে আমরা নিতে চাই না। আমাদের ওই ধরনের একটা দানবের হাত থেকে মুক্ত হওয়ার জন্য যারা সহায়ক শক্তি ছিল সকলকে আমরা শ্রদ্ধা জানাতে চাই। এই বিষয়ে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান আপনাদের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। 5 অগস্ট 2024 সালে ঢাকাতে রোড মার্চ হবে, সেটা 6 আগস্ট ছিল, একদিন এগিয়ে নিয়ে আসা হলো। সেটা আপনাদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন যে তারেক রহমানের পরিকল্পনায় সবাই মিলে করা হয়েছে এবং মহাসচিব বলেছিলেন যে এটা ওনাদের এক ধরনের সিদ্ধান্ত ছিল। বাট যারা এখন এনসিপি করে তখনকার সমন্বয়করা, তাদের দাবি যে এটা তাদের নিজেদের বুদ্ধিতে বা পরিকল্পনা হয়েছে। সেই জায়গায় তো সমন্বয় আপনিও ছিলেন, এটা আসলে বিহাইন্ড দ্য স্টোরিটা কি? বিহাইন্ড দ্য স্টোরি ইজ ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে আপনি কারো ব্যক্তিগত সিদ্ধান্তে, কোনো সমন্বয়ক, কোনো রাজনৈতিক দলের একক সিদ্ধান্তে এই সিদ্ধান্ত আসেনি। এখানে সমন্বয়করা প্রতিনিয়ত আপনি শেষ সময় কী করণীয়, যখন তারা শীর্ষস্থানীয় সমন্বয়করা যখন আপনার ডিবি হেফাজতে ছিল, তখন আন্দোলন কারা পরিচালনা করেছে? বেসিক্যালি রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় ভূমিকা, এবং সেটি তো পরিসংখ্যানই বলে দেয়। আপনি এক ছাত্র দলের 142 জন শাহাদাত বরণ করেছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের সমন্বয়করা যে সমস্ত কর্মসূচি পালন করছে, আমি তো তাদেরকে বলি যে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে চাই। কিন্তু এমন কেউ কিছু বলবেন না দয়া করে যাতে আপনি ইতিহাসের বাইরে চলে যান, মানে এই অসত্য বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য। বিএনপি এই আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দেওয়া সংগঠন, সবচেয়ে বেশি জুলুম নিপীড়ন। আপনি ওই সময় কাউন্টার টেররিজম এবং ডিবি গারোতে আপনার 100 জন নেতাকর্মী থাকলে, এই যে গণ অধিকারের নোট সহ অন্য দলের 2-1 জন ছিল, আর সব বিএনপির 11,500 নেতাকর্মী জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির গ্রেপ্তার হয়েছে। সুতরাং কারা বেশি থ্রেট ছিল, কারা হুমকি ছিল, এটা হাসিনাও জানতো, সবাই জানতো, ইভেন যারা সমন্বয়ক সাহেবরা তারাও জানতেন। কিন্তু এখন কালের পরিক্রমায় আমি যেটি শুরু করলাম, অস্বীকার করতে পারেন, আমাদের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের, ওনার সাথে পরামর্শ করে আমাদের সেক্রেটারি জেনারেল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের জাতীয় বীর আপনার সালাউদ্দিন আহমেদ, তাদের সাথে সমন্বয় করে, এবং তারা তো আপনার সন্তান তুল্য, তারা প্রতিনিয়ত, এখন না হয় মানে ওই একটা কথা আছে গ্রামে বরিশাল অঞ্চলে বলে, কার মানে মান কার মানে খাও বড় মুরগির রান। ঠিক আছে, তো তারা যদি এখন মানে এত মানি হয়ে যায়, বাপের চেয়ে বেশি বুঝে, তাহলে তো হবে না। তখন প্রত্যেকটা কর্মসূচি কীভাবে দেয়া যায় সেটা বিএনপির শীর্ষ নেতাদের সাথে, বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করে তারপরে সেই যে 6 আগস্টে সেটা 5 আগস্ট নিয়ে আসা হয়েছিল। এবং আমাদের তো তখন সেই ইন্টেনশন ছিল না, আমরা তো ফোন সহ আমানুল্লাহ আমানকে ধরতে পারলে তখন মেরে ফেলতো, কেন আমি তো এরকম আলোচিত ছিলাম ভাই, তোমার থেকেও চিন্তা না। তো আমরা তো তখন ডকুমেন্টস রাখি না, কোনো স্ক্রিনশট রাখি না, এবং এই ধরনের প্রতারণা আমরা করি না। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি ভাই, যদি আজ থেকে 20-30 বছর পরে আল্লাহ না করুন কোনো কারণে বাংলাদেশে আরেকটি পরিস্থিতি তৈরি হয় এবং যদি বলে যে জুলাইয়ে যারা রাজপথে ছিল তাদের মনে করেন বিচার হবে, তাহলে আমার বিচার হবে, আমি আমানের বিচার হবে, রাকিবুল ইসলাম রাকিবের বিচার হবে, নাসিরুদ্দিন নাসিরের বিচার হবে, শিবিরের কারো বা অন্য অন্য যারা তাদের বিচার হবে, তাদের কোনো ডকুমেন্টস নাই তো, তাদের রাজনীতিটাই এই স্টাইলের। সুতরাং এই যে বাস্তবতা, সেটাকে অস্বীকার করা হচ্ছে সত্যকে এবং জুলাইকে এবং জুলাইয়ের রক্তকে অস্বীকার করা। ঠিক আছে, সুতরাং এই আন্দোলনে আমরা কখনোই এখন পর্যন্ত কোনোদিনও বিএনপি বলে না যে তারা
স্টেক হোল্ডার, তারা কি বলে একটা শব্দ পরে আসছিল 5 তারিখের মাস্টার মাইন্ড, এগুলো বিএনপি কখনোই বলে না। এটা আমাদের দায়িত্ব, অনিবার্য দায়িত্ব ছিল। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হলে সেটার প্রতিবাদ তো বিএনপি করবে, বিএনপি বাংলাদেশপন্থী দল, এবং তারা সেটাই করেছে।